আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি বিসিএস এর বিগত সালের বাছাইকৃত কিছু প্রশ্ন সমাধান নিয়ে আসলাম। আপনারা জানেন যে বিদ্যাবাড়ি প্রতিদিন সন্ধ্যা 7টায় যে সেশনটি আছে, সেই সন্ধ্যা 7টার সেশনে আমরা বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখান থেকে সচরাচর দেখা যায় যে পরীক্ষার মধ্যে কমন পড়ে যায়, যে নিয়মগুলো থেকে কমন পড়ে যায়। আসলে ইংরেজি বিষয়টা হচ্ছে এরকম যে ইংরেজি কখনোই আপনি কমন মানে থাকে না, পরীক্ষার মধ্যে কখনো হুবহু কমন পড়বে না, কিন্তু আপনার কমনটা ফেলতে হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল কিছু অ্যাবিলিটির মাধ্যমে, সেটা হচ্ছে এক্সাম হলের কিছু ব্যাপারের মাধ্যমে এবং কিছু রুলস রেগুলেশন কেন্দ্রিক জানার মাধ্যমে। তো সেইভাবে যদি আমরা পড়ালেখা করি, দেখা যায় যে একটা সাবজেক্ট আমরা এমনভাবে পড়বো, সেই সাবজেক্টটা যেন আমরা লাইভের মধ্যে এমন প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করি যেখানে একটা প্রশ্নের জের ধরে আমরা যেন অনেকগুলো প্রশ্ন শিখতে পারি, তেমন কিছু প্রশ্নই কিন্তু লাইভ ক্লাসের মধ্যে নেওয়া হয়। এবং আজকের ক্লাসেও 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে আমরা যারা বিদ্যাবাড়ির সাথে যুক্ত আছে বা বিদ্যাবাড়ির সাথে যারা যুক্ত নাই, দেশের প্রত্যন্ত অঞ্চলের থেকে শুরু করে দেশের যে কোনো অঞ্চলে যে কোনো প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে আমরা এই লাইভ ক্লাসগুলো নিয়ে আসি। এবং আপনারা জানেন যে প্রতিদিন বিকেল 3টার দিকে আমাদের এই জাতীয় ক্লাস আছে, যেখানে 11 থেকে 20তম গ্রেডের ক্লাস হয়ে থাকে, যেখানে আপনার 11 থেকে 20তম গ্রেডের মধ্যে দিক নির্দেশনামূলক এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক কেন্দ্রিক ক্লাস হয়ে থাকে। আমাদের সন্ধ্যার সময় যে রিটেনের বিসিএস এর রিটেনের যে ক্লাস আছে সেই ক্লাসগুলো হয়ে থাকে। এবং পাশাপাশি আমরা রাত 10টার দিকে মাঝে মধ্যে দেখি 9টা বা 10টার দিকে প্রাইমারি এবং এনটিআরসি রিলেটেড লাইভ কিন্তু হয়ে থাকে। তো যেহেতু আজকে লাইভটা আমরা শুরু করব, কে কোত্থেকে জয়েন করছেন লিখতে ভুলবেন না। একেবারে প্রথমে আমি সোহেনা কানিজের কমেন্ট দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, মাই ফেভারিট টিচার। ওকে, থ্যাংক ইউ সো মাচ সোহেনা কানিজ। আদাব স্যার, কেমন আছেন? আপনারা কে কোত্থেকে, হাসি মধু বলছেন, একজন সালাম জানিয়েছেন। কে কোত্থেকে জয়েন করছেন সেটা লিখতে ভুলবেন না, এবং সবাই কেমন আছেন সেটাও জানতে ভুলবেন না, এবং পাশাপাশি আপনাদের যদি কোনো ফ্রেন্ডরা থাকে তাদেরকে মেনশন করে দিতে ভুলবেন না আজকের ক্লাসটা। তাহলে আমরা এখানেই শুরু করছি। এবং সাথে আছে আমি 41তম বিসিএস থেকে কর্মরত এআরও হিসেবে, এবং 43তম বিসিএস থেকে আমি কর পরিদর্শক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এবং আজকে আপনাদের সাথে ক্লাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখি আমরা 44তম বিসিএস এর একটা প্রশ্ন, যে ফ্রান্সিস বেকন ইজ অ্যান ফেমাস ফর, ফ্রান্সিস বেকন কিসের জন্য ফেমাস? যদি এই প্রশ্নটা বলি যে ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলাস্ট্রেট্রিয়াস ফর কি, মানে ইলাস্ট্রিয়াস ড্যাশ, তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি এসেইস্ট, ড্রামাটিস্ট, নোভেলিস্ট অর জার্নালিস্ট, ফ্রান্সিস বেকন কি হিসেবে বিখ্যাত বলেন তো একটু আমাকে। ফ্রান্সিস বেকন, কে বলবেন? এই ওদের পার্টিসিপেন্ট আমি দেখতে পাচ্ছি না কতজন। নিচে গেলে না দেখা যায়। এটার নিচেও লেখা থাকে। ওকে, তাহলে যখন বলছে, হ্যাঁ এটা একটু উপরে যান, ইনসাইডটা কেটে দেন। তাহলে যখন বলছি তিনি একজন ফেমাস এসেইস্ট, আচ্ছা থাক উপরে দেন, তাহলে তিনি একজন ফেমাস এসেইস্ট যিনি হচ্ছেন ফ্রান্সিস বেকন। তাহলে তার নামটাকে কিভাবে মনে রাখতে পারি, এবং ফ্রান্সিস বেকন ইজ আ ফেমাস এসেইস্ট সেটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? যদি আমরা বলি ফ্রান্সিস বেকন, এই যে ভদ্রলোক, এই 44তম বিসিএস এর প্রশ্ন, যেটা আমি টেকনিক্যালি আপনাদেরকে বলে থাকি, সেটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে টেকনিকটা ছিল কি, ফ্রান্সিস বেকন বেকার ছিলেন। ফ্রান্সিস বেকন ভদ্রলোক বেকার ছিলেন, সেজন্য সে অনেক এসে লেখার বা অনেক যে কোনো কিছু লেখার সময়টা পেয়েছেন। সেক্ষেত্রে আমি যদি বলি ফ্রান্সিস বেকন ইজ আ ফেমাস এসেইস্ট, তিনি বেকার ছিলেন বিধায় তিনি অনেক কিছু লেখার সময় পেয়েছেন। আপনি আমি বেকার না, তাই আমাদের সময় আছে, সময়ের ভ্যালু আছে, সেজন্য হয়তো আমরা এসে লিখতে পারি না, যদিও এটা টেকনিক্যাল কথা, বাট এটাকে আসলে ডোন্ট টেক ইট দ্যাট সিরিয়াসলি, ঠিক আছে? তাহলে ফ্রান্সিস বেকন আমরা যদি বলি ফ্রান্সিস বেকন ইজ আ ফেমাস এসেইস্ট, যেটা কিনা 44তম বিসিএস এর প্রশ্ন। এরপরে যদি আমরা বলি, এখানে ড্রামাটিস্টের মধ্যে যেহেতু আসছে, এখানে ড্রামাটিস্ট থেকে দুটো জিনিস আমরা একটু জেনে নেই। ড্রামাটিস্ট থেকে দুটো প্রশ্নই কিন্তু বেশি এসে থাকে, সেটা হচ্ছে হু ইজ নোন অ্যাজ দ্য মোস্ট ফেমাস ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার, সেটা হচ্ছে কি, উইলিয়াম শেক্সপিয়ার। আমরা যদি বলি উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে মোস্ট ফেমাস ড্রামাটিস্ট অফ
ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু যদি আমরা বলি হু ইজ নোন অ্যাজ দ্য মোস্ট ফেমাস মডার্ন ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার, তো মডার্নের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যায় জর্জ বার্নার্ড শ। তাহলে ফেমাস ড্রামাটিস্ট অফ অল পিরিয়ড হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, কিন্তু যখন বলা হচ্ছে হু ইজ দ্য ফেমাস ড্রামাটিস্ট অফ মডার্ন পিরিয়ড সেটা হয়ে যাচ্ছে জর্জ বার্নার্ড শ। তাই তো, মনে রাখবো আশা করছি। এবং আমরা যদি নোভেলিস্টের কথা বলি, এই নোভেলিস্টের কথা বললে আমরা আরেকজনের নাম চলে আসে, সেটা কে? সেটা হচ্ছে হেনরি ফিল্ডিং। এই হেনরি ফিল্ডিংকে জানা হয় বা বলা হয়, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোভেল। আমি যদি বলি এই হেনরি ফিল্ডিং হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ নোভেল। তাহলে তাকে কিভাবে মনে রাখতে পারি? এখানে একটা টেকনিকের কথা বলে থাকতে পারি আমি, বা বলে থাকি ক্লাসের মধ্যে, আশা করছি আমার স্টুডেন্টদের মনে আছে এটা, যে এখানে ফিল্ডিং কথাটা লেখা আছে, যদিও এটা দুষ্টু টাইপের একটা এক্সাম্পল আর কি, যে ধরেন এখানে নোভেল বলে একটা কথা আছে, নোভেল, তো নোভেল নামের বাংলাদেশের একজন মডেল আছেন, পুরুষ একজন মডেল আছেন, তাকে দিয়ে যদি এটাকে মনে রাখা যায় যে পুরুষ যে নোভেল যে ছেলেটি আছে সে কিন্তু অনেক হ্যান্ডসাম দেখতে, তো সে অনেক হ্যান্ডসাম দেখতে, এবং তাকে দেখলে হয়তো বা ফিল্ডিং মারাটা অনেকে চিন্তা করতে পারেন যে এর সাথে ফিল্ডিং মারা যায় কিনা। তো সেক্ষেত্রে হু ইজ নোন অ্যাজ দ্য ফেমাস নোভেলিস্ট, সে হচ্ছে হেনরি ফিল্ডিং। তার এই ফিল্ডিং নামটা শুনলেই নোভেলের কথা মাথায় চলে আসতে পারে, যদিও এটা ডোন্ট টেক ইট দ্যাট সিরিয়াসলি, এটা হচ্ছে একটা মনে রাখার টেকনিক আর কি। তো আমি যেভাবে মনে রেখেছি, তো সেই জন্য ইফ ইট হেল্পস টু রিমেম্বার ইউ সামথিং দেন ইট ইজ ফাইন, ঠিক আছে। তারপরে যদি যে, এবং জার্নালিস্ট যদি আমি বলি, এমন একজন জার্নালিস্ট আছেন যিনি কিনা একই সাথে পোয়েম এবং রাইটার হিসেবেও পরিচিত আছেন, তিনি হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে। তিনি ইংরেজি সাহিত্যের একজন জার্নালিস্ট হিসেবেও পরিচিত, এবং তিনি একজন পোয়েট হিসেবেও বা শর্ট স্টোরি রাইটার হিসেবেও পরিচিত। তাহলে এরপরে যদি দেখি আমরা 44তম বিসিএস এর প্রশ্ন, হি কুড নট উইন বাট লার্নড আ লট, হুইচ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট? এই বাটটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? কমেন্ট করে দেখেন তো এটা কি হবে, কে বলতে পারেন? ওকে, মাই ফেভারিট স্যার বলছেন উম্মে হানি, থ্যাংক ইউ সো মাচ ফেভারিট সানি। ইশরাত শ্রাবণী, আশা করছি ভালো আছেন আপনি, মানে মন খারাপের ইমো দিয়েছেন, ইজ এভরিথিং অল রাইট? আপনি ভালো আছেন আশা করছি। ওকে, অসাধারণ টেকনিক কেউ কেউ বলছেন, ওকে ভেরি গুড, গুড টু সি দ্যাট। তাহলে জান্নাতুলিতি বলছেন এটার অ্যান্সার হচ্ছে কনজাংশন। বাকি সবাই কনজাংশন। তারান্নুম বলছেন কনজাংশন। আর কে আছেন? হাসিব বলছেন, হিমেল বলছেন কনজাংশন। প্রজাপতির ডানা বলছেন, আচ্ছা প্রজাপতির ডানা, তিনিও বলছেন ডি, তার মানে কনজাংশন অ্যান্সার বলছেন। আর কে আছেন? সুপ্রিয় বড়ুয়া আছেন, তিনিও কনজাংশন বলছেন। উম্মে হানি বলছেন কনজাংশন। কিন্তু যদি এই কনজাংশন, এখানে তো দুটো ক্লজকে, এখানে প্রিপোজিশন আর কনজাংশনের একটা পার্থক্য রয়েছে, সেটা আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে কি, প্রিপোজিশনও যুক্ত করে, কনজাংশনও যুক্ত করে। সেক্ষেত্রে প্রিপোজিশন কাকে যুক্ত করে এবং কনজাংশন কাকে যুক্ত করে, এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। যদি আমরা বলি প্রিপোজিশন হচ্ছে যে কোনো একটা নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক সৃষ্টি করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পুরো সেন্টেন্সের সাথে সেই নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক সৃষ্টি করার কাজটিকে করে থাকে প্রিপোজিশন। ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে আই অ্যাম আ স্টুডেন্ট, আপনি যখন বলছেন আই অ্যাম আ স্টুডেন্ট, এটা কি একটা সেন্টেন্স হলো, তাই না? তাহলে এখন যদি এরপর একটা অফ যুক্ত করে বলেন বিদ্যাবাড়ি, তাহলে এই বিদ্যাবাড়ি কি একটা প্রপার নাউন না? তো এই প্রপার নাউনের সাথে অফ প্রিপোজিশনটি পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক সৃষ্টি করে দিয়েছে। এই যাবতীয় ক্ষেত্রে সেটা প্রিপোজিশন হিসেবে কাজ করে, অর্থাৎ যে কোনো একটা শব্দ যখন কোনো একটা নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক সৃষ্টি করে, সংযোগ সৃষ্টি করে, সেটি হয়ে যায় প্রিপোজিশন। কিন্তু যদি আমরা বলি প্রিপোজিশন জাতীয় শব্দগুলো যদি কোনো একটা দুটো ক্লজকে সংযুক্ত করে, সেক্ষেত্রে সেটাকে কি বলা হয়? সেক্ষেত্রে সেটাকে বলা যায় কনজাংশন। এবার দেখেন তো ক্লজ কিভাবে বুঝবো, ক্লজ ব্যাপারটা কি? আমরা যদি ছোট করে একটা জিনিস জানি, ক্লজ ব্যাপারটা হচ্ছে ফাইনাইট ভার্ব যুক্ত সেন্টেন্সের খণ্ডাংশ, যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে কোনো একটি সেন্টেন্সের ক্ষেত্রে
ফাইনাইট ভার্ব ছাড়া কখনো ক্লজ হতে পারে না, অর্থাৎ সেন্টেন্সের খণ্ডাংশ যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এবার দেখেন তো, হি কুড নট উইন বাট লার্নড এ লট। এই বাটের পূর্বে একটা ফাইনাইট ভার্ব যুক্ত অংশ আছে, হি কুড নট উইন, এবং লার্নড আ লট এই জায়গায় একটা ফাইনাইট ভার্ব যুক্ত অংশ রয়েছে। সেই ক্ষেত্রে এই দুটো ফাইনাইট ভার্ব যুক্ত অংশকে যখন যুক্ত করার কাজটি করছে, সেটা কে করছে? নিঃসন্দেহে এটা কনজাংশন যুক্ত করছে। এবং কনজাংশনদেরকে মনে রাখার যদি আমি একটা টেকনিক বলি, যেটা কিনা অনেকেই মনে রাখাটা সহজ হয়ে যায় অনেকের জন্য, সেটা হচ্ছে ফ্যান বয়েস, যেখানে এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন এ হচ্ছে নট, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়াট, এবং এসে হচ্ছে সো। এই শব্দগুলো বহুল ব্যবহৃত কনজাংশন হিসেবে বসে থাকে, তাই তো? তাহলে এই জাতীয় শব্দগুলো যখন আমরা বলছি, এগুলো কনজাংশন হিসেবে, এবং এখানে কি আছে? বাটের বি আছে, বা বি এর বাট আছে, সেক্ষেত্রে এটা অবশ্যই হয়ে যাচ্ছে কি? একটা কনজাংশন, দুটো ক্লজকে যুক্ত করছে। 44তম বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে? এরপরে যদি আমি বলি সুইটস আর ইউজেস অফ অ্যাডভার্সিটি, তাহলে এটা কে লিখেছেন বলেন? এটা মানে কোন জায়গার কোড সেটা একটু বলেন যদি আমাকে বলেন তো। এটা সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, কি হবে? এটা কোন জায়গার কোড বলেন? ওকে, হাসি মধু কমেন্ট করেছেন, পেরেছেন। তারান্নুম পেরেছেন। বাকি সবাই ওকে, হাসি মধু পারছেন, ভেরি গুড। এসে দোলা আশা করছি ভালো আছেন। দোলারটাও দেখলাম। জান্নাতুল ইতি, হ্যাঁ হয়েছে, ভেরি গুড, অ্যাজ ইউ লাইক ইট। ঠিক আছে, সবাই পারছেন মোটামুটি, অ্যাজ ইউ লাইক ইট। সুপ্রিয়া বড়ুয়া পারছেন, অ্যাজ ইউ লাইক ইট। ম্যাকবেথ বলছেন আসাদ, না আসাদ এটা ম্যাকবেথ হবে না। সুইটস আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, যে কথাটা আসলে ইউজেস অফ অ্যাডভার্সিটি, সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটের একটা উক্তি। তাহলে ম্যাকবেথের উক্তি কোনটা হতে পারে? ম্যাকবেথের উক্তি কি? লাইফ ইজ নাথিং বাট আ পুর প্লেয়ার, এই জাতীয় যে উক্তিগুলো। তারপরে কি? যে অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুয়েটেন দিস লিটল হ্যান্ড, এই জাতীয় যতগুলো উক্তি আছে সেগুলো ম্যাকবেথের হয়ে যায়। তাহলে যদি আমরা বলি এই জায়গায় অ্যাজ ইউ লাইক ইট, না আরেকজনও ভুল করেছেন, সীমা সুলতানা ভুল করেছেন। কমেডি অফ এরর্স, না সীমা কি বলছেন, সরি শামিমা ভুল করেছেন। ডি অ্যাজ ইউ লাইক ইট, জি এটাই হয়ে যায় আনসার। তাহলে যখন আপনি বলছেন অ্যাজ ইউ লাইক ইটের একটা উক্তি আছে, সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এবং এই উক্তিটি অনেক চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে, অনেকবার, যে সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। মনে রাখতে পারি কিভাবে, আসেন একটু দেখি। যদি আমরা বলি এখানে টেকনিক, লজিকে যাবেন না, টেকনিকটা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। সুইট মানে কি? সুইট মানে হচ্ছে মিষ্টি, তাই না? তাহলে যদি আমরা বলি সুইট মানে হচ্ছে মিষ্টি, তাহলে মিষ্টি অনেকে কি করে? পছন্দ করে না, লাইক করে। লাইক মানে কি? পছন্দ। তাহলে টেকনিক্যালি যদি আমি যাই, মিষ্টি অনেকে পছন্দ করে, তাহলে সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। কোয়েশ্চেনে সুইট দেখেছেন, এরপরে লাইক দেখেছেন, তাহলে সুইট আর ওই যে এক্স্যাক্টলি একজন বলে ফেলেছেন অলরেডি, হাসিবা মিয়া বলছেন যে স্যার সুইট আর লাইকের মধ্যে সম্পর্ক আছে। ওই যে এটা ক্লাসের মধ্যেই টেকনিক্যালি হয়তো আপনাদেরকে পড়িয়েছি। সেক্ষেত্রে সুইটটা হচ্ছে মিষ্টি, মিষ্টিটা অনেকের পছন্দ এবং মিষ্টিটা অনেকে লাইক করে থাকে। তাহলে সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, যেটা কিনা বলেছে কে? যেটা অ্যাজ ইউ লাইক ইটের উক্তি, এবং সেই গ্রন্থটি আছে, যে এই গ্রন্থটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের, তার একটি বিখ্যাত গ্রন্থ, যেখানে বলা হচ্ছে সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, যেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট থেকে, তাই তো? এই হয়ে গেল আনসার, মনে থাকবে? অ্যাজ ইউ লাইক ইট, সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এরপরে যদি বলি আলেকজান্ডার পোপের অ্যান এসে অন ম্যান ইজা, 44তম বিসিএস এর প্রশ্ন। আলেকজান্ডার পোপের অ্যান এসে অন ম্যান ইজা, এটা কি হবে? নোভেল, ট্র্যাজেডি, শর্ট স্টোরি, পোয়েম? এখন এখানে যখন আপনি উত্তরে দেখছেন অ্যান এসে অন ম্যান, এসে যখন উত্তরে দেখছেন, আপনি আর যাই হোক মনে মনে একটা জিনিস দাগাবেন না, সেটা হচ্ছে পোয়েম।
এই এসে দেখে লজিক্যালি বলবেন যে বলাই আছে এসে, আমি পোয়েম কেন দাগাবো? আপনারা হয়তো বা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন যে স্যার এখানে তো এসে অন ম্যানই দেয়া আছে, তো সেক্ষেত্রে এটা তো পোয়েম হবে না। বাট ইট ইজ আ পোয়েম, অ্যান্ড এসে অন ম্যান ইজ নাথিং বাট আ পোয়েম। এটা শর্ট স্টোরিও না, কোনো কিছুই না। অ্যান্ড এসে অন ম্যান ইজ আ পোয়েম অফ আলেকজান্ডার পোপ। এবং আলেকজান্ডার পোপের দুটো বিখ্যাত উক্তি আছে, যে উক্তি থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে। সেটা কি জানেন? একটা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল করে, এটার ইংরেজিটা, আমি ইংরেজিটা বলবো না, আপনাদেরকে একটু কমেন্ট করার সুযোগ দিলাম। বলেন, মানুষ মাত্রই ভুল করে, এটার যে ইংরেজি বাক্যটা আছে সেই বাক্যটা আলেকজান্ডার পোপ বলেছেন। বলেন এটার ইংরেজিটা কি? মানুষ মাত্রই ভুল করে, এটার ইংরেজিটা দেখি সবার আগে আপনাদের মাথায় কি চলে আসে। এবং আরো একটি উক্তি আছে, সেটা হচ্ছে কি, আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, যে কথাটা আলেকজান্ডার পোপ বলেছে। আলেকজান্ডার পোপের দুটো কথা আছে, একটা হচ্ছে আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এবং আরেকটি হচ্ছে কি, মানুষ মাত্রই ভুল করে, তার ইংরেজি। সেটা যদি আমরা বলি, আলেকজান্ডার পোপের দুটো উক্তির প্রথমটা হচ্ছে এ লিটল লার্নিং is a dangerous thing. এবং তার আরো একটি উক্তি, যেটা কিনা আপনাদের উদ্দেশ্যে আমি দিয়েছিলাম, হ্যাঁ অনেকে পারছেন, ভেরি গুড, মাশাআল্লাহ। তো এই জিনিসটা অনেকে বলে থাকে কি জানেন, মানুষ মাত্রই ভুল করে থাকে, এটার ইংরেজি অনেকে, মানে আমাদের একটা স্লিপ অফ টাং হয়ে যায়, যেটা আমরা বলে ফেলি ম্যান ইজ মর্টাল, হুইচ ইজ নট মানে কারেক্ট। কারণ আমরা অনেক সময় দুষ্টুমি করতে করতে বলি না যে মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল। বাট এই দুষ্টুমি করতে করতে অনেক সময় কিন্তু আমাদের মাথায় এটা সেটও হয়ে যায়, ম্যান ইজ মর্টাল। আসলে ম্যান ইজ মর্টাল তো মানুষ মরণশীল। আর যেটা হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, সেটা হচ্ছে কি, টু আর ইজ হিউম্যান, অ্যান্ড এটা হচ্ছে অ্যাডিশনাল অংশ সেন্টেন্সটার, অ্যান্ড forgiveness is divine. To err is human. What does that mean? যে মানুষ মাত্রই ভুল করে, and forgiveness is divine যখন বলা হচ্ছে, সেটা হচ্ছে ক্ষমা পরম ধর্ম। যে মানুষ মাত্রই ভুল করবে এবং ক্ষমা পরম ধর্ম, ক্ষমা সবাই করতে পারে না, ক্ষমা স্বর্গীয়, এটা আসলে বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে? এবং এরপরের যে কোয়েশ্চেনটা আছে, তাহলে আলেকজান্ডার পোপের একটা জিনিস যেটা পড়লাম আমরা, সেটা হচ্ছে কি, অ্যান এসে অন ম্যান, সেটা হচ্ছে পোয়েম। এবং পাশাপাশি তাকে আরো একটা, তার এখান থেকে আরো একটা প্রশ্ন এসে থাকে যে তার টাইটেল কি, তাকে মক হিরোইক পোয়েট বলা হয়, এই আলেকজান্ডার পোপকে। এবং আরো একটা ইনফরমেশন যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আলেকজান্ডার পোপ কোন যুগের কবি বলেন তো একটু আমাকে, কেউ বলতে পারবেন এটা? যে আলেকজান্ডার পোপ কোন যুগের কবি ছিলেন, তিনি কোন যুগের সাহিত্যিক হিসেবে বিশ্ব সমাদৃত বা বিশ্বে তিনি পরিচিতি লাভ করেছেন। তার আরো কিছু গ্রন্থ আছে, অ্যান এসে অন ম্যান, অ্যান এসে অন ক্রিটিসিজম, এই জাতীয় যে গ্রন্থগুলো আছে, সেটা হচ্ছে আলেকজান্ডার পোপের লেখা। এবং এরপরের কোয়েশ্চেনে যদি চলে যায়, মডার্ন না, হাসি মধু ভুল হলো, মডার্ন না, দেখি এটা বলেন তো, কে বলতে পারেন আলেকজান্ডার পোপ কোন যুগের কবি? ভুল হচ্ছে আপনাদের। A little learning is a dangerous thing, to worry forgiveness is divine. হ্যাঁ, আলেকজান্ডার পোপ, মক হিরোইক পোয়েট। তাহলে এই জায়গায় যদি আমরা বলি যে আছে, আলহামদুলিল্লাহ, মাসুম ভালো আছেন আশা করছি। এলিজাবেথ যুগের, এক্স্যাক্টলি, এটা কে পেরেছেন? এলিজাবেথ যুগের যিনি বলেছেন সেটা আসলে ঠিক হয়েছে। আলেকজান্ডার পোপ একজন এলিজাবেথান এজের একজন পোয়েট, ঠিক আছে, এলিজাবেথান পিরিয়ডের একজন পোয়েট, তাকে মক হিরোইক পোয়েট হিসেবেও আখ্যায়িত করা হয়। তাহলে এবার যদি বলি আমরা, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্লটফুল এর অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে যেহেতু অ্যান্টোনিম বা বিপরীত শব্দ চাওয়া হচ্ছে, স্লটফুলের বিপরীত শব্দ কি? স্লটফুল যদি আমরা বলি, সেটা কি? সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে কেউ যখন বলা হচ্ছে, আচ্ছা আগে বলেন তো এটার অ্যান্সারটা কি হবে? আপনারা বলছেন এনার্জিক, তাই তো? এনার্জেটিক বলছেন, ভেরি গুড, এনার্জেটিক বলছেন, গুড। তাহলে যখন বলা হচ্ছে স্লটফুল মানে কি? কারোর একজন মানুষ, এটাকে টেকনিক্যালি যদি আমি একটু চিন্তা করি, এটা অবশ্যই স্লাগিশ হয়ে যাচ্ছে। এটার অ্যান্টোনিমটা হয়ে যাচ্ছে কি, সরি, স্লাগিশ তো এটার সিনোনিম, এটার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে এনার্জেটিক, ঠিক আছে? স্লাগিশ হচ্ছে এটার সিনোনিম। তাহলে এটাকে যদি টেকনিক্যালি মনে রাখতে চাই, যেখানে আমরা বলতে পারি এই স্লটফুল কথাটা অর্থ কি জানেন? কেউ যখন
প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে থাকে বা অলস টাইপের থাকে, অলস টাইপের বা টায়ার্ড টাইপের থাকে, তখন তাকে বলা যায় কি স্লটফুল। তাহলে এটাকে টেকনিক্যালি আমরা যদি একটু মনে রাখতে চাই, মনে করেন আপনার দিনের 24 ঘন্টা সময়কে আপনি 12টা স্লটে 2 ঘন্টা করে ভাগ করেছেন। তো এই 12টি স্লটে আপনি যখন 24 ঘন্টা সময়কে 2 ঘন্টা করে ভাগ করেছেন, এখন এই 2 ঘন্টার মধ্যে আপনি প্রতি 2 ঘন্টার মধ্যে কোনো না কোনো একটা কাজ করবেন। আপনার স্লট দিয়ে রেখেছেন যে এই স্লটে এই কাজ করব, সেই স্লটে সেই কাজ করব। এখন চিন্তা করেন তো, আপনার স্লট যখন 24 ঘন্টা ফুল হয়ে যায়, কাজের প্রেশার যখন আপনার বেড়ে যায়, আপনার যখন 24/7 কাজ করতে হচ্ছে, আপনার স্লট একেবারে ফুল হয়ে যাচ্ছে, তখন কি আপনি একটু টায়ার্ড হবেন না? আপনি কি চিন্তা করবেন যে আমি আসলে টায়ার্ড হয়ে যাচ্ছে, আমি তো ঘুমানোর বা আমি রেস্ট নেওয়ার সময় পাচ্ছি না? সেক্ষেত্রে স্লটফুল যদি আমি বলি, স্লটফুল হচ্ছে কেউ যখন টায়ার্ড হয়ে যায়। স্লটফুল মিনস when someone gets tired। এখন এটার অ্যান্টোনিম বা উল্টোটা হচ্ছে কি এনার্জেটিক। যখন আপনার স্লট ফুল থাকবে না, তখন আপনি ফুললি এনার্জি থাকবেন। কারণ ফুললি এনার্জিতে থাকবেন কারণ আপনার স্লটটা এখন ফুল না, আপনার কাজের জন্য বা ঘুমের জন্য লাইফ ব্যালেন্স ওয়েতে আছে। কিন্তু ব্যালেন্স ওয়েতে থাকে না কখন? যখন স্লট ফুল থাকে। টেকনিক দিয়ে এটাকে আমরা মনে রাখতে পারি চাইলে। যদিও এই টেকনিকগুলো মানে মোটামুটি একান্তই হচ্ছে বানিয়ে নিজের মতো করে, আপনি যদি অন্য কোনো টেকনিক আপনার জন্য বানাতে পারেন, সমস্যা নেই, বাট স্টিল ইট ওয়ার্কস টু রিমেম্বার সামথিং, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে স্লট ফুলের উল্টোটা হচ্ছে এনার্জেটিক। এবং এভাবে আমরা সিনোনিম অ্যান্টোনিম, হাজার সিনোনিম অ্যান্টোনিম রিলেট করে ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলতে পারি। ইনফ্যাক্ট আমি ক্লাসের মধ্যে বিসিএস এর ক্লাস বলেন, প্রাইমারি ক্লাস বলেন, ইউজুয়ালি আমি যে সিনোনিম অ্যান্টোনিমগুলো ক্লাসের মধ্যে পড়িয়ে থাকি, সেগুলো ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যায়। যে জিনিসগুলো আসলে আপনারা একটু ভয় পেয়ে থাকেন বা কনফিউশনে পড়ে থাকেন, অনেকের তো এটা নিয়ে ভয়ই থাকে যে স্যার আমরা তো ভোকাবুলারি পারি না, সিনোনিম অ্যান্টোনিম পারি না। তো সেজন্য যখন সিনোনিম অ্যান্টোনিম পারেন না, এটাকে আসলে টেকনিক্যালি যদি আপনি মুখস্থ না করে পড়েন, ব্যাপারটা সহজে কিন্তু আয়ত্ত করা যায়। তাহলে এরপরের যে কোয়েশ্চেনটা আছে সেটাতে যদি যাই, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুর প্লেয়ার দ্যাট স্ট্রাটস। আচ্ছা, এত কিছু না পড়েও এতটুকু পড়েই কিন্তু বোঝা যাচ্ছে এটা কোন জায়গার গ্রন্থ। দেখেন 44তম বিসিএস এর প্রশ্ন, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুর প্লেয়ার, এটা কে লিখেছেন, কোন গ্রন্থের বলেন? স্যার আপনার টেকনিক ভুলি না, এসেদুল্লাহ বলছেন। থ্যাংক ইউ সো মাচ এসেদুল্লাহ। আশা করছি যে টেকনিকগুলো আছে সেগুলো পরীক্ষার আগ পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবং চাকরিও ইনশাল্লাহ হবে, এবং হলে অবশ্যই মানে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা এবং আপনার জন্য সেই শুভকামনাই রইল, এবং আপনাদের সবার জন্যই সেই শুভকামনা রইল। তাহলে এটাকে বলছেন ম্যাকবেথ, বলছেন হচ্ছে তারান্নুম বলছেন ডি। হ্যাঁ ম্যাকবেথ। আর কে? সুপ্রিয়া বড়ুয়া বলছেন কে? লেডি ম্যাকবেথ। ওকে, না। স্যার আলেকজান্ডার পোপ নিও ক্লাসিক্যাল পোয়েটের অন্তর্ভুক্ত, অগাস্টিয়ান এজের পোয়েট। আচ্ছা ঠিক আছে। তাহলে এরপরে যদি আমরা যাই, কি হবে এটা? যখন আমরা দেখছি, আচ্ছা আলেকজান্ডার পোপের বেসিকলি আপনি যখন বলছেন এই যে এলিজাবেথান পিরিয়ডটা কিন্তু একটা লং ডিউরেশন ধরেছিল আর কি, তো সেই জন্য এটাকে যদি আপনি ভাগ করেন সেক্ষেত্রে বিভিন্ন ভাগে এটা নিয়ে আসলে মতান্তরে অনেক মতবাদ আছে। এক একজন সাহিত্যিক কোন যুগের না কোন যুগে সেটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন, যে আমাদের যেমন সুনীতি কুমার এবং যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে যুগ বিভাগ নিয়ে পার্থক্য রয়েছে, এরকম ইংরেজি সাহিত্যেও রয়েছে। তো কে কোন জায়গায় সাহিত্যিক সেটা আসলে আপনি যদি বলেন মানে প্রসিদ্ধ স্বীকৃত সত্য, যেটা স্বীকৃত সত্য হিসেবে বলতে পারেন এলিজাবেথান পিরিয়ডের, যেটা আসলে বইগুলোতে স্বীকৃত হিসেবে আছে। বাট এটা নিয়ে অনেক আসলে কন্ট্রোভার্সি আছে যে এটা কি এই যুগের হবে নাকি সেই যুগের হবে এটা। তাহলে যদি আমি বলি লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুর প্লেয়ার, এটা হচ্ছে ম্যাকবেথের, এবং ম্যাকবেথ গ্রন্থটি হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, তাই তো? তাহলে এই যে দেখেন এরপরে, দিস মেমোরেবল লাইনস ইন শেক্সপিয়ার ট্র্যাজেডি আর স্পোকেন বাই, কার দ্বারা এই লাইনগুলো বলা হয়েছে? সেই ক্ষেত্রে আমরা যদি বলি এটা অবশ্যই ম্যাকবেথের দ্বারা বলা হয়েছে, এবং এটাকে যদি টেকনিক্যালি আমরা মনে রাখতে চাই যে এই লাইনগুলো কোন গ্রন্থটির বলা হয়েছে। স্যার 11 থেকে 20তম গ্রেড কোর্সের টাইম কয়দিন? 3 or 4 মাস। এটা আসলে ডিপেন্ড করছে আপনাদের কোর্স মানে পরীক্ষার উপরে। পরীক্ষা আপনাদের যদি সম্প্রতি কোনো টার্গেটেড ব্যাচ আমরা নিয়ে থাকি, সেক্ষেত্রে ওই টার্গেটেড ব্যাচের পরীক্ষার আগেই আমরা ক্লাসটা শেষ করে দিই, নয়তো দীর্ঘদিন আমাদের সাথে সংযুক্ত থাকার একটা সুযোগ আছে আপনাদের সাথে 11 থেকে 20তম গ্রেডের যে ব্যাচগুলো আছে সেটার সাথে। তাহলে যদি আমরা বলি লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুর প্লেয়ার, তাহলে এটাকে যদি ম্যাকবেথ বলে থাকে তাহলে এটাকে টেকনিক্যালি মনে রাখতে পারি কিভাবে? আসেন দেখি। ম্যাকবেথ, ম্যাকবুক দেখেছেন না?
ম্যাকবুক নাম তো শুনেছেন, ওই যে ম্যাকবুক যে থাকে অ্যাপেলের। তো সেক্ষেত্রে ম্যাকবুকের মধ্যে সাধারণত আমরা বলতে পারি যে ম্যাকবুক দিয়ে আমরা কি করি, গেম টেম খেলতে পারি, তাই তো? তাহলে যখন ম্যাকবুক দিয়ে আমরা গেম টেম খেলতে পারি, দেখেন তো এখানে একটা প্লেয়ার বলে কথা আছে না, প্লেয়ার। তাহলে ম্যাকবুকে আমরা গেম খেলি এবং সেখানে একটা প্লেয়ারের কথা আছে। সেক্ষেত্রে এই ম্যাকবেথটাকে ম্যাকবুক বানিয়ে আমি যদি ওখানে দেখি প্লেয়ারের সাথে রিলেট করে দিই, ঝামেলা শেষ। তাহলে লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুর প্লেয়ার। এটা আলেকজান্ডার কি বলে, ম্যাকবেথের লেখা বা ম্যাকবেথের যে গ্রন্থটি আছে সেখানকার একটা কথা। এবং এরপরে যদি আমরা বলি, এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, যেটা হচ্ছে এসেদোলার অনুবাদটা বলেছেন যে জীবন আসলে কিছুই না, শুধু কিছুদিন অভিনয় করে যাওয়া ছাড়া। সুন্দর একটা কথা, কিন্তু চিন্তা করে দেখেন এই যে কথাটা আছে, লাইফ ইজ নাথিং বাট আ পুর প্লেয়ার, লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুর প্লেয়ার। এই কথাটা কি, জীবন আসলে কিছুই না, শুধু কিছুদিন অভিনয় করে যাওয়া ছাড়া। ঠিক আছে? এবং এভরিওয়ান ইজ অ্যান অ্যাক্টর ইন দিস ওয়ার্ল্ড। প্রত্যেকে এক একটা রোল প্লে করছেন আর কি। মানে আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীতে মা মায়ের রোল পালন করছে, ছেলে ছেলের রোল পালন করছে, স্যারের রোল প্লে করছে, টিচারের রোল প্লে করছে। অর্থাৎ প্রতিটা মানুষই তার উপর যে অর্পিত রোল আছে। কারণ আমি টিচার হিসেবে গিয়ে আমি আমার সন্তানের সাথে, বা আমি যদিও আমার মানে থাকে না যে আমার মার সাথে বা আমার ফ্যামিলির সাথে কি আমি তো টিচার সুলভ আচরণ করতে পারি না। তো সেজন্য প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জায়গার ক্ষেত্রে আলাদা আলাদা রোল প্লে করতে হয়। এবং এটাই কিন্তু শেক্সপিয়ারের এই কথাটার মর্মার্থ, যেটি একটা অ্যাবসলিউটলি ট্রু। এবার যদি বলি, অল ফর লাভ ইজ আ ড্রামা রিটেন বাই, এই অল ফর লাভ ড্রামাটা কে লিখেছেন? জন ড্রাইডেন, উইলিয়াম কনরিভ, জন বানয়ান এবং ফ্রান্সিস বেকন। কে লিখেছেন বলেন তো, এটা কে লিখেছেন এটা বলবেন। তারানুম বলছেন স্যার 140 শূন্য পদে প্রাইমারিতে কত নাম্বার থাকলে জব হওয়ার আশা করা যায়? এটা আসলে ডিপেন্ড করে ওই আপনাদের আশেপাশে কতজন পেরেছে, কেমন পেরেছে। স্যার পেইড ব্যাচে ক্লাস একদম হচ্ছে না, সার্ভিস টিমকে জানালে তারা রিপ্লাই করে না। আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করবো। আপনি কোন ব্যাচে আছেন সেটাও একটু লিখতে পারেন, তাহলে হয়তো বা আমরা এখান থেকে একটু আমাদের চোখে পড়তো জিনিসটা, যে কোন ব্যাচে আছেন আপনারা সেটা একটু জানানোর চেষ্টা করবেন। তাহলে আমরা যদি বলি, এটা কে লিখেছেন? লাভ, অল ফর লাভ, এটা কে? জন ড্রাইডেন বলছেন এসেদুল্লাহ, বিতু চাকমা বলছেন এ, জন ড্রাইডেন বলছেন, হাসি মধু বলছেন এ। বাকি সবাই বলেন কি হবে এটা? এটাকে যদি আমরা বলি জন ড্রাইডেন, এই গ্রন্থটি বলেছেন জন ড্রাইডেন। স্যার শুধু ইংলিশ কোর্স করা যাবে? পার্সোনালি আসলে ওইভাবে আমি বিদ্যাবাড়ি ছাড়া ওইভাবে আসলে পড়াচ্ছি না, তো সেজন্য বিদ্যাবাড়িতেই আমি মানে যদি ইংলিশ কোর্স করতে হয় যে কোনো একটা ব্যাচের মধ্যে মানে ভর্তি হয়, আপনি ইংলিশ ক্লাসগুলো করতে পারেন চাইলে। আর আমাদের প্রত্যেকটা টিচারই কিন্তু মাশাআল্লাহ অসাধারণ পড়ায় আপনাদেরকে। তাহলে এটা যদি আমরা বলি, অল ফর লাভ ইজ আ ড্রামা রিটেন বাই জন ড্রাইডেন, তাহলে জন ড্রাইডেন কর্তৃক লিখিত অল ফর লাভ যে গ্রন্থটি আছে, এই গ্রন্থটি একটা উল্লেখযোগ্য গ্রন্থ। তাহলে এটাকে আমরা মনে রাখতে পারি কিভাবে? আসেন দুষ্টু টেকনিকে যাই। দুষ্টু টেকনিকটা কেমন? অল ফর লাভ মানে শুধু ভালোবাসার জন্য। তাহলে শুধু ভালোবাসার জন্য এই জায়গার মধ্যে একটা কথা আছে, দেখেন ড্রাই মানে কি? শুকনো, মানে থাকে না শুকিয়ে যাওয়া বা শুকনো, আমরা বলি না ড্রাই কেক মানে কি? যে শুকনো বিস্কিট বা কেক। তো সেক্ষেত্রে ড্রাই কথাটা যখন আপনি দেখছেন একটা সেন্টেন্সে বা ওনার নামের মধ্যে ড্রাই কথাটা আছে, এবং আমরা যদি বলি অল ফর লাভ, দেখবেন কেউ যখন প্রেমে পড়ে তখন মানে যদি সে হেলদি থাকে বা ওবেসিটি তার মধ্যে থাকে, সেক্ষেত্রে তার যে অপর দিকের যে আসলে মানুষটি থাকে, সে কিন্তু তার মানে থাকে না, তাকে ইমপ্রেস করার জন্য অনেক সময় মানুষ ড্রাই হয়ে যায় বা শুকিয়ে যায় না, যে ডায়েট করে বা এক্সারসাইজ করে বা জিমে ভর্তি হয়ে সে ইমপ্রেস করার জন্য অপোজিটের মানুষটাকে সে কিন্তু শুকিয়ে যায়। সেক্ষেত্রে এই লাভের জন্য একজন ভদ্রলোক ড্রাই হয়ে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে, একজন ভদ্রলোক যে লাভের জন্য বা ভালোবাসার জন্য সে শুকিয়ে গিয়েছে, টেকনিক্যালি মনে রাখা যায়। তাহলে জন ড্রাইডেন লিখেছেন অল ফর লাভ এই ড্রামাটি। ঠিক আছে? তাহলে অল ফর লাভ এই ড্রামাটি লিখেছেন জন ড্রাইডেন। এবং যদি আমরা বলি তার আরো একটা আছে, তার আরো একটা টাইটেল আছে, যে টাইটেলটা হচ্ছে কি? তাকে ফেমাস ইংলিশ ক্রিটিক বলা হয়, ক্রিটিসিজম, তিনি ফেমাস ইংলিশ ক্রিটিক হিসেবেও পরিচিত। সেক্ষেত্রে তাকে আমরা মনে রাখতে পারি কিভাবে? এই ভালোবাসার জন্য মানে প্রেম টেম করলে দেখবেন আশেপাশে মানুষ অনেক ক্রিটিসিজমের মানে শিকার হয়, বা আশেপাশে থেকে অনেক মানুষ মানে থাকে না যে ক্রিটিসাইজ করে থাকে। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে ভালোবাসার জন্য এই ভদ্রলোক ড্রাই হয়ে গিয়েছে এবং ক্রিটিসিজমের শিকার হয়েছে,
শুকনো হয়েও সে ক্রিটিসিজমের শিকার হলো, সেক্ষেত্রে কি হলো সে? অল ফর লাভ, জন ড্রাইডেন, এবং সে ক্রিটিসিজম, ফাদার অফ ইংলিশ ক্রিটিক বা এ ফেমাস ইংলিশ ক্রিটিক অফ ইংলিশ লিটারেচার। জিনিসটা কিন্তু সহজে আমরা মনে রাখতে পারি, তাই তো? তাহলে অল ফর লাভ লিখেছেন কে? জন ড্রাইডেন, তাই তো? এবার যদি বলি উষ্ণ ভালোবাসা, এক্স্যাক্টলি উষ্ণ ভালোবাসা, এটা ভালো ছিল। এটাকে বললেন আসিফ আমলা বললেন যেটা উষ্ণ ভালোবাসা, ভেরি গুড, এটা মজা ছিল। তাহলে এরপরে দেখি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। 44তম বিসিএস এর প্রশ্ন, কে বলবেন বলেন তো? অসম টেকনিক, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফারজানা সুমি। প্রেম করে ছ্যাঁকা খেয়ে শুকিয়ে যায় ছেলেরা, প্রেম করে ছ্যাঁকা খেয়ে শুকিয়ে যায় ছেলেরা, বডি বিল্ডারও হয়ে যায় মাঝে মধ্যে, দেখেছি আমি অনেকে, দেখি জিমে গিয়ে অনেক মানে হার্ড ওয়ার্ক করে থাকে, সেটা আসলে এর পরবর্তী স্টেপ হিসেবে। আচ্ছা, এটাকে বলছেন অসাধারণ ক্লাস, উম্মেহানি বলছেন, থ্যাংক ইউ সো মাচ উম্মেহানি। তারান্নুম বলছেন কমন নাউন, শিউলি ভুইয়া কমন নাউন, কমন নাউন অনেকেই বলছেন কমন নাউন। তাহলে রিভারটা কমন নাউন গেল, এটা ঠিক আছে। ইউ আর মানে এক্সিলেন্ট ক্লাস বলছেন ফারজানা আক্তার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যখন আমরা বলছি কমন নাউন, এই কমন নাউনটা মানে কি? কমন নাউন হচ্ছে কোন একটা জাতিগত নাম, তাই তো? কোন একটা জাতিগত নাম। তাহলে যখন কোন একটা জাতিগত নামের কথা বলছেন সেটা যদি কমন নাউন হয়ে যায়, কিন্তু আমি যদি এখানে রিভার না বলে আমি ধরেন বলছি পদ্মা, তাহলে সেটি কোন নাউন হতো? তাহলে সেটি কোন নাউন হতো? পদ্মা। পদ্মা হলে কোন নাউন হতো বলেন তো? পদ্মা, পদ্মা নাউনটি কোনটা হতো? পদ্মা হতো প্রপার নাউন, ভেরি গুড। অর্থাৎ যখন আপনি কমন নাউনকে ভাঙছেন তখন একটা প্রপার নাউন কিন্তু পাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন ব্যাংক, এই ব্যাংকটা একটা কমন নাউন, কিন্তু ব্যাংককে ভেঙে আপনি যদি বলেন জনতা ব্যাংক, সেটা একটা প্রপার নাউন। আপনি যদি বলেন রিভার, এই রিভারটা কিন্তু একটা কমন নাউন, কিন্তু আপনি যখন বলছেন পদ্মা, সেটা একটা প্রপার নাউন। আপনি যখন বলছেন প্লেয়ার, আপনি যখন বলছেন প্লেয়ার, গার্ল, ইভেন বয়, টিচার, এই সবগুলো নাউনে কিন্তু কমন নাউন। হাজার হাজার এরকম জাতিগত নাম থাকতে পারে যেখানে একটি নাম বললে আপনি অনেককে চিন্তা করতে পারবেন, অনেকে হাত তুলতে পারে, যেটা আসলে আমি ক্লাসের মধ্যে বুঝিয়ে থাকি, মানে যে টেকনিকটা দিয়ে আমি ক্লাসের মধ্যে সচরাচর পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি, প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউনের যে পার্থক্য আছে সেই জায়গাটায়। তাহলে যদি আমরা বলি যে যে নামটির উত্তরে একটি জাতিকে বোঝানো যাবে এবং একটি জাতি সবাইকে বোঝানো যায়, সবাই হাত তুলে বলতে পারে এবং কনফিউশন সৃষ্টি হতে পারে, সেটা হয়ে যায় কমন নাউন। কিন্তু প্রপার নাউন যদি বলি, প্রপার নাউনে একটি নামের উত্তরে একজন হাত তুলবে। ফর এক্সাম্পল টিচার, কমন নাউন। কিন্তু যদি আমরা বলি জাহিদ, আপনাদেরকে তো আমি পড়িয়ে থাকি জাহিদ না, সজলও বলতে পারেন, সজল বলেন যদি, তাহলে সজল কি? প্রপার নাউন। সিমিলারলি আপনি যদি বলেন বয়, কমন নাউন, কিন্তু যদি আপনি বলেন সোহেল, প্রপার নাউন। আপনি যদি বলেন গার্ল, কমন নাউন, কিন্তু আপনি যদি বলেন সাবিনা ইয়াসমিন, প্রপার নাউন। আপনি যদি বলেন প্লেয়ার, কমন নাউন, কিন্তু আপনি যদি বলেন সাকিব আল হাসান, প্রপার নাউন। তাহলে প্রত্যেকটি কমন নাউনকে প্রপার নাউন বানানো সম্ভব। স্যার আপনি কি বা হাতে লিখতে পারেন? হ্যাঁ লিখতে পারি, তো মোটামুটি বলা যায় পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে কমন নাউন। এরপরে যদি বলি 44তম বিসিএস এর আরো একটি প্রশ্ন, যেখানে বলা হচ্ছে হি প্রেইড বেস্ট হু লাভড বেস্ট, হু সেড ইট। এই কথাটা কে বলেছে? এই কথাটা যিনি বলেছে তার যদি আমি পরিচয় সম্পর্কে একটু বলতে যাই, তিনি হচ্ছে আফিমিটার, তিনি ফাদার অফ রোমান্টিসিজম, তিনি এবং তার সাথে আরেকজন মিলে ফাদার অফ রোমান্টিসিজম বলে তারা পরিচিত, এবং তার যে কথাটি আছে তিনি আসলে আফিমিটার হিসেবে পরিচিত। তাহলে বলেন তো এটার অ্যান্সার কি হবে? ওকে, ভেরি গুড। জান্নাত পারছেন, জান্নাত পারছেন, স্বপ্না আক্তার পারছেন, তারান্নুম পারছেন, এসটি কলারেজ অনেকেই বলছেন, ভেরি গুড, ভেরি গুড। হাসি মধু, অর্পিতা চক্রবর্তী, তুষি, ভেরি গুড, এসটি কলারেজ। আর কেউ? আর কেউ? ফাতেমা নিশি, জেলি, এসটি কলারেজ, হাসি মধু, এসটি কলারেজ, ওকে, ভেরি গুড। তাহলে এসটি কলারেজ, এই তাকে বলা হয় কি জানেন? আফিমিটার বা ফাদার অফ রোম্যান্টিসিজম। এই এসটি কলারেজ এবং উইলিয়াম ওয়ার্ডসফোর্থ, তারা দুই বন্ধু ছিলেন, মানে তারা দুজন মিলেই কিন্তু রোম্যান্টিক যুগের সূচনা করেছিলেন। কত সালে?
1798 সালে। এই 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের ব্যাপ্তি হচ্ছে কি 1798 থেকে 1832। এবং এই রোমান্টিক যুগের উল্লেখযোগ্য যে গ্রন্থটি আছে, যেটা দিয়ে আসলে রোমান্টিক যুগ শুরু হয়, সেটা হচ্ছে লিরিক্যাল বাল্লাদ বা লিরিক্যাল বাল্লাদ যে গ্রন্থটি আছে, সেই লিরিক্যাল বাল্লাদ গ্রন্থটির মাধ্যমে, এটাকে আসলে বাল্লাদ মানে আমি দুষ্টুমি করে বলে থাকি, এটার আসলে উচ্চারণ হয়ে যায় ব্যালেড, লিরিক্যাল ব্যালেড। তো লিরিক্যাল ব্যালেডের যে উচ্চারণটি, মানে লিরিক্যাল ব্যালেড যে গ্রন্থটি আছে, সেই লিরিক্যাল ব্যালেড গ্রন্থের মাঝেই রোমান্টিক যুগের সূচনা হয়। তাহলে এই লিরিক্যাল ব্যালেডের মাধ্যমে যেহেতু সূচনা হয়, এবং এক্সকিউজ মি, ইউজুয়ালি পরীক্ষার মধ্যে এসে থাকে এদের ডিউরেশন 1798 থেকে 1832 পর্যন্ত যে সালের সময়টি আছে, এবং যেই সময়ের মাঝে রোমান্টিক যুগের ব্যাপ্তি থাকে। মনে রাখা যায় কিভাবে? যেটা আমি টেকনিক্যালি আপনাদেরকে বলে থাকি যে 32 বছর বয়স পর্যন্ত একটা মানুষ কি থাকে? রোমান্টিক থাকে। আমি যদিও সারা জীবন থাকবো, আপনিও সারা জীবন থাকবেন, আমি সেটা বিশ্বাস করি, কিন্তু স্টিল মনে রাখার স্বার্থে তো আমরা মনে রাখতেই পারি যে 32 বছর বয়স পর্যন্ত একটা ছেলে ইয়াং থাকে, বা একটা মানে রোমান্টিসিজম কাজ করে, পরে মানুষ বুড়িয়ে যায়। যদিও এটা সত্যি না, বাট স্টিল টেকনিকের জন্য আমরা মনে রাখতেই পারি। তাহলে এসটি কোলারেজের প্রশ্নটির জের ধরে আমরা অনেক কিছু জেনে ফেলতে পারলাম। এরপরে যাই, দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ ইজ নোন অ্যাজ। প্যারাগ্রাফের কন্ট্রোলিং সেন্টেন্সটা কি থাকে, এবং প্যারাগ্রাফের কন্ট্রোলিং সেন্টেন্সটাকে আসলে কি হিসেবে পরিচিত? সেক্ষেত্রে এটা বলেন তো, এখানে অ্যান্সারটা কি হবে? কন্টেন্ট মডুলেটর, টার্মিনেটর, থিসিস স্টেটমেন্ট এবং টপিক সেন্টেন্স। হোয়াট উইল বি দ্য অ্যাবসলিউট অ্যান্সার? বলেন তো। যে দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ ইজ নোন অ্যাজ, দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ ইজ নোন অ্যাজ, কি হবে? ওকে, টপিক সেন্টেন্স। নিঃসন্দেহে এটা হয়ে যায় টপিক সেন্টেন্স। এবং দ্য নেম অফ, লেটার, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশনস, এই জাতীয় জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই জাতীয় জায়গার ক্ষেত্রে পরীক্ষা, মানে এই জাতীয় জায়গা থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এবং সচরাচর এটা আসলে খুব লিমিটেড পড়া, খুবই লিমিটেড পড়া। একটা প্যারাগ্রাফে কয়টি পার্ট থাকে, একটা লেটারে কয়টি পার্ট থাকে, একটা অ্যাপ্লিকেশনে কয়টি পার্ট থাকে, খুবই লিমিটেড পড়া। তো সেজন্য এই জিনিসটা একটু চোখ বুলিয়ে ফেলবেন। বিসিএস এর মধ্যে ইউজুয়ালি দেখা যেত যে এই জায়গা থেকে প্রশ্নগুলো এসে থাকতো। হ্যাঁ, তাহলে টপিক সেন্টেন্স যখন আমরা বলবো, মেইন আইডিয়া অফ আ প্যারাগ্রাফ, তাই তো? স্যার আপনার টেকনিকগুলো অনেক বেশি ভালো লাগে, জান্নাত জিসা বলছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ জান্নাত। তারপরে যদি আমরা বলি, দেখেন এটা 44তম বিসিএস এরই। এরপরে যদি আমরা বলি, এরপরের কোয়েশ্চেনটা যদি বলি, হু রোট দ্য শর্ট স্টোরি দ্য অ্যান্ট অ্যান্ড গ্রাসহফার? তাহলে দ্য অ্যান্ট অ্যান্ড গ্রাসহফার কে লিখেছেন? আপনারা অলরেডি দেখে ফেলেছেন, মৌঘাম, উইলিয়াম সমারসেট মৌঘাম। তাহলে এখানে অ্যান্ট অ্যান্ড গ্রাসহফার খুবই মানে আপনার গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যেখানে যে গ্রন্থটি কে লিখেছেন, এই জাতীয় গ্রন্থ থেকে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, যেমন আর্মস অ্যান্ড ম্যান, তারপরে কি ওয়ার অ্যান্ড পিস, অ্যান্না কারিনা, তারপর হচ্ছে কি আপনার হ্যামলেট, ম্যাকবেথ, এই জাতীয় গ্রন্থগুলো কে লিখেছেন, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে প্রায় সময় এসে থাকে। সেক্ষেত্রে এই উইলিয়াম সমারসেট মৌঘাম যে এই গ্রন্থটি লিখেছেন অ্যান্ট অ্যান্ড গ্রাসহফার, সেটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি টেকনিক্যালি? একটু আসেন দেখি। অ্যান্ট মানে কি? পিঁপড়া। তো পিঁপড়া দেখবেন, পিঁপড়া কিন্তু অনেক মানে পরিশ্রমী একটি জীব বা কীট। সে তার শরীরের থেকে 50 গুণ বেশি ওজন নিয়ে কিন্তু পিঁপড়া চলতে পারে। পিঁপড়া তার শরীর থেকে 50 গুণ বেশি ওজন নিয়ে সে কিন্তু চলতে পারে। দেখবেন পিঁপড়া এতটুকু একটা জীব হলো, তার উপরে যে খাবারের ধরেন যে কোনো একটা কিছু সে যখন বহন করে, সে অনেকগুলো ওজন নিয়ে কিন্তু চলতে পারে। তার মানে কি? পিঁপড়া পরিশ্রমী, এবং পিঁপড়ার মধ্যে মানে সে প্রচন্ড পরিশ্রম করতে পছন্দ করে, এবং পিঁপড়া ঘাম ঝরাতেও পছন্দ করে। ঘাম মানে পরিশ্রম করতে পছন্দ করে। তাহলে অ্যান্টের সাথে ঘাম দিয়ে দেই। অ্যান্ট, পিঁপড়া পরিশ্রম করে, পিঁপড়ার ঘাম ঝরে, তাই তো? পিঁপড়া পরিশ্রম করে এবং পিঁপড়ার ঘাম ঝরে। তাহলে কে লিখেছেন? হু রোট দ্য ইংলিশ শর্ট স্টোরি মিস্টার অ্যান্ড, কি বলে, দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাসহফার, এটা লিখেছেন কে? মৌঘাম। জিনিসটাকে টেকনিক্যালি আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি। বলেন, এবার আর ভোলা যায় যে অ্যান্ট ঘাম ঝরায় বা পিঁপড়া আসলে অনেক পরিশ্রম করে, সেক্ষেত্রে মৌঘাম হচ্ছে লিখেছে কে? সরি, দ্য অ্যান্ট অ্যান্ড গ্রাসহফার লিখেছে কে? মৌঘাম। টেকনিক্যালি জিনিসটাকে খুব সহজে মনে রাখা যায়। কেমন লাগলো বলেন? মনে রাখতে পারবো এটা আমরা এবার, যে হু রোট দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহফার? তাহলে উইলিয়াম সমারসেট মৌঘাম। এবং এরপরে যদি আমি বলি, অল দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর, কি হবে? ঘাম কি মাটিতে পড়ে স্যার?
মাটিতে পড়তে পারে হয়তো, বা সেটা আপনার মাইক্রোস্কোপ নিয়ে দেখতে হতে পারে, পিঁপড়ার ঘাম পড়লেও পড়তে পারে, জানি না পড়ে কিনা, বাট পিঁপড়াকে জিজ্ঞাসা করতে হবে যে পিঁপড়া তোমার কি ঘাম পড়ে, ঠিক আছে। তাহলে এটাকে যদি মনে রাখতে চাই, all the people at the conference are, কি হবে এটার আনসার বলেন? all the people at the conference, দেখেন বলা হচ্ছে ম্যাথমেটিক টিচার্স। এখন ম্যাথমেটিক বলে কোনো সাবজেক্ট আছে? ম্যাথমেটিক বলে তো কোনো সাবজেক্ট নাই। ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। তো এই সাবজেক্টের নাম যখন আপনি পরে যে এসটা, সেটা কিন্তু প্লুরালের এস না। ম্যাথমেটিক্স ইটসেলফ ইজ দ্য নেম অফ দিস সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে আপনি ম্যাথমেটিক টিচার বললে তো এটা ভুল হয়ে যাবে। ম্যাথমেটিক টিচার হতেই পারে না, ম্যাথমেটিক্স টিচার। তার মানে এটাও ভুল অপশন, এটাও ভুল অপশন, এই দুটোর একটা হবে না অ্যান্সার। এবার যদি আমি বলি ম্যাথমেটিক্স টিচার, এবার একটু আসেন তো এখানে টিচার যদি আমি বলি, আর যেহেতু দেয়া আছে, আর মানে কি প্লুরাল না? তো টিচার কি হতে পারে? আর তো প্লুরাল না? সেক্ষেত্রে যেহেতু আর আমি প্লুরাল দেখতে পাচ্ছি, আর একটাই অপশন থাকে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স টিচার্স। সেক্ষেত্রে ম্যাথমেটিক্স টিচার্সটা হয়ে যাচ্ছে আনসার। এখানে ম্যাথমেটিক না, ম্যাথমেটিক্স, একটা এস উঠতে ভুল করেছে এখানে, ঠিক আছে। এটা ম্যাথমেটিক্স টিচার্স হবে। সেক্ষেত্রে দুটোই এস যুক্ত জায়গাতে আনসারটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি যাই আমরা, ম্যাথমেটিক্স টিচার্স, এক্স্যাক্টলি শিউলি ভুয়া ধরতে পেরেছেন। তাহলে তারপরে ডগ ডেইজ, 44তম বিসিএস এর আরো একটা প্রশ্ন, 44তম বিসিএস এর আরো একটি প্রশ্ন, যেখানে বলা হচ্ছে ডগ ডেইজ এর সিনোনিম কি, বা ডগ ডেইজ এর ফ্রেজের অর্থটা কি বলেন? ডগ ডেইজ অনেক চাকরির পরীক্ষা আসে। ডগ ডেইজ কে যদি আমরা বলি, এটাকে যদি আমরা টেকনিক্যালি মনে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি হট ডগ খেয়েছেন কখনো? হট ডগ একটা ফাস্ট ফুডের নাম। এই হট ডগ খেয়ে থাকলে এই ডগের আগে একটা হট আছে না? হট মানে কি? গরম। তাহলে ডগ ডেইজ হচ্ছে হট ওয়েদার। হট ডগ দিয়ে মনে রাখতে পারে যে হট ডগ। তো সেক্ষেত্রে ডগ ডেইজ হচ্ছে গরম ওয়েদার বা সব থেকে গরমের দিন। তাহলে সব থেকে গরমের দিনকে বোঝানোর ক্ষেত্রে ডগ ডেইজ বোঝানো যায়। ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেজ থেকে বিসিএস পরীক্ষার, সাম্প্রতিক বিসিএস বা আগের বিসিএস সবসময় পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে। এবং যদি আমরা বলি 47 স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 2, আমাদের প্রায় সময় স্টুডেন্টরা জিজ্ঞাসা করে থাকেন আপনারা যে 47 বিসিএস এর জন্য বা সামনে যে বিসিএস গুলো আছে সেই জন্য বিদ্যাবাড়ির কি সকল পরিকল্পনা রয়েছে, এবং সেক্ষেত্রে আপনাদের জানাতেই আমরা মাঝে মধ্যে আপনার এই ব্যাপারগুলো দেখিয়ে থাকি। যেটা হচ্ছে সম্প্রতি বিসিএস এ যে ব্যাপারটা কাজ করছে, সেটা হচ্ছে আমাদের মানে বিসিএস এর যে ব্যাচটি রানিং আছে, সেই ব্যাচটি হচ্ছে 47 স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 2। এবং এই লাইভ ব্যাচ 2 এর ক্ষেত্রে আপনারা যদি বলেন, এবং 48 এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ 2, দুটোরই 2 ব্যাচ চলছে, 47 এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ 2 এবং 48 এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ 2। এবং এই ব্যাচগুলোতে আপনারা যে জিনিসটা জানতে পারবেন সেটা হচ্ছে বিসিএস এর শুরু থেকে একেবারে আদ্য প্রান্ত, আপনি যেটা বলেন না কেন, একেবারে শুরু করার আগ থেকে আপনার কি করা উচিত, এবং বিসিএস এর জার্নিটার মধ্যে কিভাবে লেগে থাকা উচিত, এবং আলটিমেটলি দিনের শেষে কিভাবে বিসিএস এর জায়গাটায় ভালো করা আছে। এখন আপনারা গরমের ইয়েতে চলে আছেন না, হট ডগের মধ্যে চলে আছেন, ডগ ডেইজ। এনিওয়েজ ইটস গুড। তো সেক্ষেত্রে যাই হোক, আপনি মনে রাখতে পারলে চলবে, সমস্যা নেই। আমাকে বলছে শামীম হোসাইন বলছেন যে গরমের দিন কুকুর খুব হাঁপায় বলছেন, হাঁপায় না হাঁপায় আর কি, হতে পারে, কিন্তু গরমের দিন কুকুর খুব হাঁপালে আপনার সমস্যা কি? এটা হট ডগের সাথে মনে রাখবেন কিভাবে? 47 থার্ড ব্যাচ। আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে স্যার 47 লাইভ ব্যাচ 2 এ আপনি ক্লাস নেবেন না স্যার? প্রবাবলি আমি নিব, যদি আমি নাও নিতে পারি বিদ্যাবাড়ির যে কোনো টিচারই আপনি বলেন না কেন, বিদ্যাবাড়ির যে কোনো টিচারই যদি আপনার ক্লাস নেয়, অসাধারণ ক্লাস নেয়, আমাদের প্রতিটা টিচারই অসাধারণ ক্লাস নেয়। তো সেই ক্ষেত্রে আপনারা বেস্ট সার্ভিসটা বিদ্যাবাড়ি থেকে পেয়ে যাবেন, এটা আমরা সবসময় প্রত্যাশা করি, এবং আমরা সেই লক্ষ্যে আর কি আপনাদের সাথে সবসময় আপনাদের সাথে এসে থাকি। সেই লক্ষ্য নিয়ে এখানে যেই টিচারই আসবে আপনাদের সামনে, সে আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার জন্য আসে ক্লাসে। তো সেই জন্য অবশ্যই আমি যদি নাও নিতে পারি, যেই টিচারই নেক না কেন, হি অর শি উইল গিভ হার অর হিজ বেস্ট, ঠিক আছে। তাহলে যদি আমরা বলি এখানে 47 এক্সট্রা কেয়ার ব্যাচ 3
এটা 2 আর এটা 3। আচ্ছা 47 এক্সট্রা কেয়ার ব্যাচ 3। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত এই 47 এক্সট্রা কেয়ার ব্যাচ 2 এর মধ্যেও আমাদের যে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী যাদের আসলে এনরোলমেন্টের কথা ছিল তারা এনরোলড হয়ে গিয়েছেন। তো সেই জন্য আমাদের এখন ব্যাচটাকে চেঞ্জ করে আবার 3-তে নিয়ে যেতে হচ্ছে। তো সেই জন্য আমরা এই ব্যাচটাকে এখন 3-তে নিয়ে যাচ্ছি, কারণ 2-তে পর্যাপ্ত পরীক্ষার্থী বা পর্যাপ্ত শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি হয়ে গিয়েছেন। এবং আমরা যদি বলি 48 এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ 2-তে ভর্তি চলছে, যে ব্যাচগুলোর সম্পর্কে যদি বিস্তারিত আপনারা কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফাতেমা বেগম বলছেন আপনার ক্লাস অনেক ভালো লাগে। আচ্ছা আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা বেগম, ইট মিনস আ লট। বাট স্টিল যদি অন্য যে কোনো স্যারের ক্লাস করেন আপনি আশা করছি এতটাই মুগ্ধ হবেন। তাহলে আপনারা বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ করতে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে SMS করে আপনারা বিদ্যাবাড়ির সার্ভিস বা অ্যাডমিশন টিমের সাথে যোগাযোগ করে আপনাদের ভর্তিটি নিশ্চিত করতে পারবেন। দিনের কখন কোন সময় ব্যাচের লাইভ চলে জানাবেন প্লিজ স্যার। কোন ব্যাচের লাইভ চলে? দিনের আমরা 3টার দিকে যেটা করি সেটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের লাইভগুলো নিয়ে আসার চেষ্টা করি। আমরা সন্ধ্যায় যে ব্যাচটা মানে লাইভটা করার চেষ্টা করি সেটা হচ্ছে BCS পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যে লাইভটা করার জন্য চেষ্টা করে থাকি সন্ধ্যার দিকে। এবং রাতে বেলা আমরা একটা লাইভের চেষ্টা করি সেটা হচ্ছে প্রাইমারি এবং 11 থেকে প্রাইমারি এবং নিবন্ধন, এই নিবন্ধন এবং প্রাইমারি রিলেটেড যে সকল পরীক্ষার্থী আছে তাদের সুবিধার্থে এই ক্লাসগুলো নিয়ে থাকি। এবং আমরা বলছিলাম যে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করতে হয় এই নাম্বারগুলোতে টেক্সট করে অবশ্যই বিদ্যাবাড়ির সাথে সংযুক্ত হতে পারেন। এছাড়াও মানে 24/7 বিদ্যাবাড়ির সাথে কানেক্টেড থাকার জন্য রয়েছে বিদ্যাবাড়ির ওয়েবসাইট পেজ, বিদ্যাবাড়ির ফেসবুক পেজ এবং বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেল, যেখানে আপনার 24/7 বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ করতে পারেন এবং কানেক্টেড থাকতে পারেন। এবং এই বলে আজকে শেষ করছি। শেষের আগে একটা কথা, BCS প্রাইমারি মানে BCS প্রিলিমিনারি পরীক্ষা বলেন বা BCS রিটেন পরীক্ষা বলেন, ইট ইজ আ জার্নি দ্যাট আপনার পেশেন্টলি হ্যান্ডেল করতে হবে। এই জার্নিটা এমন না যে আপনি হুট করে শুরু করলেন আর একদিন কয়েকদিন পড়ালেখা করলেন পরবর্তীতে আপনি থামিয়ে দিলেন, ব্যাপারটা আসলে এরকম না। 24/7 আপনার চেষ্টা করতে হবে এবং ক্যাডার হওয়ার আগ পর্যন্ত বা এই জায়গায় সফল হওয়ার আগ পর্যন্ত আপনার এই জায়গায় লেগেই থাকতে হবে। তো সেই জন্য একটা কথা বলতে চাই যে কালকের জন্য যারা ওয়েট করছেন কালকের জন্য ওয়েট করবেন না, কারণ এই জিনিসটা BCS এ যারা কোয়ালিফাই করে বা BCS যারা ক্যাডার হয় বা BCS থেকে যারা চাকরি পায় তারা কিন্তু কালকের জন্য কখনো ওয়েট করে না। তো সেজন্য আপনি যদি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান বা যে কোনো ইউনিভার্সিটি যেখানে BCS এর ক্রেজটা আছে, তো তাদের দেখবেন প্রতিনিয়ত তারা আসলে পড়ার জন্য লাইন দেওয়ার জন্য বিশাল বড় যুদ্ধ করছে। তো সেই জন্য এই কালকের দিনটার জন্য ওয়েট না করে আজকের দিন থেকে শুরু করুন এবং টুমরো স্টার্ট ফ্রম টুডে। আজকের দিনটি ভালো করুন, কালকের দিনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এবং এই কথাটা বলার সাথে সাথে শেষ করছি, গিভ ইউর বেস্ট, বি ইউর বেস্ট and be a successful person. Thank you so much. আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।